সচিবালয়ে সকাল থেকে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে করছেন আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৃক্ষরোপণ ও খাল খনন নিয়েও হবে সভা। আইনশৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণ করে শান্তি ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী অনিয়মের সব সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম। বছর ব্যবধানে খেজুরে বেড়েছে 100 টাকার বেশি। রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু, পাবে 10 লাখ পরিবার। গভীর রাতে ভাড়ার কথা বলে আখ খেতে নিয়ে যান অটো চালককে। শ্বাসরোধে হত্যার পর মরদেহ তুলে দেয় শিয়ালের মুখে। গাড়ি ছিনতাই করে বিভিন্ন জেলায় আত্মগোপন। এবং রমজানেও গাজায় ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত 2। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। তেল আবিবকে যুদ্ধবিরতি মানতে শান্তি পরিষদকে চাপ দেওয়ার আহ্বান হামাসের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সচিবালয়ে সকাল থেকে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার সংস্কার কাজ শেষ না হওয়ায় কয়েকদিন তিনি সচিবালয়ে অফিস করবেন। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছেন। দুপুরে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বলা চলে যে সচিবালয়ের দ্বিতীয় দিনের কর্মদিবসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে 3 বাহিনী প্রধান এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন এবং তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই মুহূর্তে মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড ইস্যু দিয়ে বৈঠক, আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। যে বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, খাদ্য এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিন্তু অংশ নিয়েছেন এবং এই বৈঠকটি এখনও চলছে। বৈঠকের পরে আসলে বিস্তারিত জানা যাবে। তবে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে বলা হয়েছিল যে প্রায় প্রান্তিক পর্যায়ে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু বলা চলে যে নতুন সরকার গঠনের পর দ্বিতীয় দিনেই কিন্তু উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বলা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডের আওতায় 4.5 কোটি পরিবারকে প্রতি মাসে 2 থেকে 2,500 নগদ টাকা অথবা চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্য আসলে সরবরাহ করা হবে এবং পরিবারের নারী সদস্যের নামে আসলে এই কার্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। কারণ প্রান্তিক পর্যায়ে নারীরা বরাবরই অবহেলিত বা উপেক্ষিত থাকেন এবং সেই জায়গা থেকে আসলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যই আসলে নারীদের নামে এই কার্ডটি ইস্যু করা হবে এবং শুরুতে প্রান্তিক পর্যায়ে পরিবারগুলো অগ্রাধিকার পেলেও কিন্তু বলা হচ্ছে যে পরবর্তীতে অন্যান্য যে পরিবার আছে তাদেরকে দেওয়া হবে। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই বৈঠকের পরে যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে গ্রিন ইকোনমি চালুর একটি প্রতিশ্রুতি দিয়েছে, তারই অংশ হিসেবে প্রায় 25 কোটি বৃক্ষরোপণ করা হবে এবং জলাধারগুলো খনন করে আসলে ঠিকঠাক করা হবে। অর্থাৎ পরিবেশ সুরক্ষায় তারা গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং পরিবেশ ঠিক রাখার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো কিন্তু খুব দ্রুতই অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে। তো বৈঠক চলছে। বৈঠক পরে আমরা জানতে পেরেছি সমাজ কল্যাণ মন্ত্রী অথবা খাদ্য কৃষি মন্ত্রী ব্রিফ করবেন এ বিষয়ে আমাদেরকে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংযমের এ মাসে দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের বাইরে না যায়, সেজন্য ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত
একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সকালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। গতকাল মন্ত্রিপরিষদে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর খলিলুর রহমান ও শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। দুয়ারে করা নাড়ছে 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, দুয়ারে করা নাড়ছে অমর 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিকে উদযাপন উপলক্ষে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সাজ সাজ রবে সজ্জিত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে কিন্তু তারা তৎপরতা দেখাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এখানে এসেছেন, তারা এখানে এসে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। একই সঙ্গে এখানে তাদের যে স্পেশাল ডগ স্কোয়াড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এখানের শেষ মুহূর্তের নিরাপত্তা তারা নিশ্চিত করার জন্য কাজ করছেন। আমরা দেখছি যে এখানে যারা নিয়োজিত
কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে সিটি কর্পোরেশনের বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখানে এই শেষ মুহূর্তে রঙের প্রলেপ তারা লেপটে দিচ্ছেন বড় গাছগুলোতে। তারা একই সঙ্গে যে এই রঙের শেষ মুহূর্তের রং ছুঁয়ে দিচ্ছে এই শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে আমরা দেখছি যে আসলে এই সিটি কর্পোরেশনের এক ঝাঁক স্বেচ্ছাসেবক, এক ঝাঁক কর্মী তারা কিন্তু আসলে রঙের কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং পুরো বিষয়টি আসলে তদারকি করছেন। এখানের বেশ কিছু সদস্য রয়েছেন এবং বিশেষ করে এই মুহূর্তে আসলে এই জায়গায় আসলে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা নিশ্চিতের জন্যই কিন্তু আসলে তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখছি যে আসলে এই জায়গাতে আসলে এখন রেস্ট্রিক্টেড করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের শেষ মুহূর্তের কাজ করছেন, তবে এর বাইরে অনেক শিক্ষার্থী তারা আসলে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে ভাষণে দেয়া কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সকাল 9:30টায় সচিবালয়ে প্রথমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং পরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর আগে দ্বিতীয় দিনের মতো অফিস করতে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন। রমজানের প্রথম দিনেই চড়া সব ধরনের ফলের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, শুরু হয়েছে রমজান মাস আর সেই সঙ্গে কিন্তু চড়ে বসেছে রাজধানীর সবজির বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম রোদের উত্তাপ বাড়ছে তেমনি কিন্তু সবজির বাজারে কিন্তু দামের উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির দোকানগুলোর সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে ভিড় যেরকম বাড়ছে সেরকম কিন্তু বাজারে কিন্তু বেচাকেনাও বাড়ছে। যেহেতু আজ প্রথম রোজা তাই বাজারে সকালে বাজার একটু দেরি করে শুরু হয়েছে, তবে ক্রেতা সমাগম কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। তবে একটাই অভিযোগ ক্রেতাদের যে লেবু, শসা, বেগুনের দাম কিন্তু চড়ে বসেছে অনেক বেশি। ক্রেতাদের সবচেয়ে বেশি হতাশ করেছে লেবুর দাম। মান ভেদে, সাইজ ভেদে লেবু হালি বিক্রি হচ্ছে কিন্তু 100 থেকে 120 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি পিস লেবুর দর পড়ছে কিন্তু 20 থেকে 30 টাকা। আর এদিকে কিন্তু ফলের বাজারেও কিন্তু দাম অনেক বেশি। সকাল থেকে আমরা ফলের বাজার ঘুরে দেখেছি। যেহেতু ইফতারে ফলের একটা আলাদা চাহিদা থাকে আর প্রতি বছরের মতো কিন্তু এবারও কিন্তু ফলের দাম অনেক বেশি চড়েছে। আজ বাজারে আমরা দেখতে পেয়েছি তরমুজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, মালটা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, কমলা 320 থেকে 350 টাকা কেজি, আপেল যে সবুজ আপেল আছে সেটি বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি, আর যে বিভিন্ন ধরনের অন্যান্য আপেল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 330 থেকে 450 টাকা পর্যন্ত। আনার বিক্রি হচ্ছে 650 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে 650 টাকায়, বেল 100 থেকে 120 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি হচ্ছে। ফলের বাজার যেরকম চড়া তেমনি কিন্তু সবজির বাজারও চড়া। এ নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবে। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয়
বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, চলবে পুরো রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুনে পুড়ল বেঙ্গল লেদার কমপ্লেক্স। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 4টার দিকে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুন লাগে। ভবনটিতে একাধিক গার্মেন্টস ও লেদার কারখানা রয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যোগ দেয়। পরে সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা। বড় ধরনের ট্যারিফ ও এলসি মার্জিন সুবিধা দেওয়ার পরও গত বছরের 150 টাকা কেজির খেজুর এবার কিনতে হচ্ছে 250 টাকায়। বছর ব্যবধানে এবার এই পণ্যের আমদানি বেড়েছে প্রায় 200%। বাংলাদেশ ব্যাংক বলছে, ডাল, চিনি, ছোলা, তেল আমদানি পর্যাপ্ত হওয়ায় বাজারে নেই সরবরাহ ঘাটতি। কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানার রিপোর্ট। মুসলিম বিশ্বের জন্য রমজান আনন্দ আর একই সাথে পবিত্রতা, আত্মশুদ্ধি, সংযমের বার্তা দিলেও খেজুরের বাজারে তাজানো হাওয়া। ক্রেতার কাছে এটি এখন ন্যায়পরায়ণতা, অভাব বা সহানুভূতিহীন বাজার। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে গত বছর যেখানে 3,184 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, সেখানে এবার 9,301 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের বাজারের অভিজ্ঞতা অসহনীয়। বাংলা খেজুর আর কি, যারা সবাই মানুষ খাইতো, ওই খেজুরটা এবছর হচ্ছে 200 টাকা, যেটা আমাদের 185 টাকা 90 টাকা কিনে আনতে হয়। তো ওটা ছিল গেছে বছর ছিল হচ্ছে 150 টাকা। যদি না কমে তাহলে কষ্ট তো আগের মতোই থেকে যাবে এবং কষ্টের কোনো সীমা থাকবে না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানি রেলসি স্থাপনে তথ্যে দেখা যায় দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ডাল, চিনি, পেঁয়াজ, রসুনে 11 থেকে 93% পর্যন্ত আমদানি হ্রাস পেয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় 1 থেকে 36% আমদানি বেশি হয়েছে আদা, ছোলা ও ভোজ্য তেল। এরই মধ্যে বাজারে আমদানি খেজুর ঢুকেছে 192% বেশি। জানুয়ারি পর্যন্ত আরও 49,600 মেট্রিক টনের বেশি খেজুর আমদানির এলসি আছে পাইপলাইনে। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। সরকারি দফতরের তথ্য বলছে, ট্রেড অ্যাসোসিয়েশনের অনুরোধে এবার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে এনবিআর। অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে আনা হয় 3%। আগাম করের 5% পুরোপুরি বাতিল হয়। ফলে বড় ধরনের মওকুফের পরও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অসহনীয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সদিচ্ছার ব্যাপারটা সিন্ডিকেট যারা করে তারা জেনে গেছে এবং তারা সেই একত্রে থাকলেও সিন্ডিকেটের আচরণটা করবে না, এটা আমরা আশা করি। যদি করে তাহলে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে এবং সেটা শক্ত ব্যবস্থা হবে। বাজার মনিটরিং এবার আরও জোরদার হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি টিম তৎপর থাকবে বাজারে। ক্রেতারা অভিযোগ জানাতে পারবেন প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিকার সহ দপ্তরগুলোতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
মাদারীপুরের মেলকাই এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছে তার কাছে। সঞ্জয়, ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনার হার বেড়েই চলছে। সেই দুর্ঘটনায় আবারও 2 জনের মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা থেকে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশ্যে সকালে ছেড়ে আসে। যখন ঢাকা বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় আসে, ঠিক একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 2 জন মারা যান এবং আহত হন অন্তত 20 জন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 জেলা হাসপাতাল এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে কাজ করে যাওয়া হচ্ছে। এটি হচ্ছে দুর্ঘটনা কবলিত 2টি বাস। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু ঘটনাস্থলে 2 জন মারা যান এবং যেহেতু দক্ষিণ অঞ্চলের 6 জেলার সাথে এই ঢাকা বরিশাল মহাসড়ক যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ভোগে পড়েন যাত্রী এবং যে চালকরা আছেন তারা দুর্ভোগে পড়েন। পাশাপাশি সড়কের 2 পাশে কিন্তু কয়েকশো যানবাহন আটকা পড়ে, যেহেতু ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এটি স্বাভাবিক করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে, তারাও জানিয়েছেন যে এটি যদি 6 লেনে উন্নতিকরণ করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় যে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছে এবং 20 জন আহত হয়েছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। জামালপুরের রিপন মিয়া অটোরিকশা ছিনতাই করতে চালকের সঙ্গেই গড়েন সখ্যতা। এরপর গভীর রাতে ভাড়ার কথা বলে চালককে নিয়ে যান আখক্ষেতের পাশে। সেখানে শ্বাসরোধ করে তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান। গায়েব করতে মরদেহ তুলে দেন শিয়ালের মুখে। গ্রেফতার এড়াতে রিপন ও লতিফ আলাদা জেলায় আত্মগোপনে যান। পরে পটুয়াখালী ও নাটোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। গত 23 জানুয়ারি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার অটোরিকশা চালক মোহাম্মদ সাগর ওরফে আপেল যাত্রী নিয়ে বের হন গভীর রাতে। এরপর থেকেই নিখোঁজ তিনি। দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। 3 দিন পর গ্রামের এক আখক্ষেতে মেলে আপেলের মরদেহ। দেখার পর আতকে উঠে সবাই। স্টেশনের কথা কয়ে নিয়ে গেছে, আপেল নিখোঁজ। নির্যাতন করছে, এরকম না জীবন আমরা দেখি নাই। এমন নৃশংস দৃশ্য দেখার পর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় চোর ও ছিনতাইকারী রিপনকে সন্দেহ করে সবাই। রিপনও পালিয়ে যায় এলাকা থেকে। রিপনে ধরি এখন করছে এটা না সে নিয়ে বাপ মা সবলে পলাইছে। এই আমাদের মদনচরে খাসি থেকে শুরু করি মেশিনের পাম্প, মোটর, যাবতীয় গরু বাছুর চুরি শেষ করে আছে বহুদিন ধরে। ঘটনার পর রিপন পালিয়ে ঢাকায় এসেছে এমন তথ্যে র্যাব 3-এর সহায়তা চায় পরিবার। পরে শুরু হয় অভিযান। জানা যায় রিপন প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে। 3 থেকে 4 জেলায় অভিযানের পর পটুয়াখালীর দুমকিতে র্যাব 8-এর সহায়তায় গ্রেফতার হয় রিপন। জানা যায় হত্যায় জড়িত আরও একজন। পরে নাটোরে হয় র্যাব 5-এর সহায়তায় আরেক অভিযান। গ্রেফতার হয় রিপনের সহযোগী লতিফ। জট খুলে হত্যার রহস্যের। আমরা তাকে ট্রেস করতে শুরু করি। তখন দেখা গেল যে সে বিভিন্ন ডিস্ট্রিক্টে পালিয়ে বেড়াচ্ছে। সে আবার কোথাও পয়েন্টে গিয়ে স্থির হচ্ছে না, এক ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছে। র্যাব 8-এর যৌথ এবং র্যাব 3-এর সাথে যৌথ অভিযানেই আমরা তাকে ওখান থেকে ধরতে পাই। র্যাব বলছে রিপন পেশাদার অপরাধী। পরিকল্পিতভাবে আপেলকে হত্যার ছক কষে, এজন্য আগে থেকেই আপেলের সাথে সখ্যতা তৈরি করে রিপন। পরিকল্পনা মতো সহযোগী লতিফকে নিয়ে 23 জানুয়ারি রেল স্টেশনে যাওয়ার কথা বলে আপেলের অটোরিকশা ভাড়া করে। পরে গ্রামের এক আখক্ষেতের পাশে নিয়ে যায়। এরপর সঙ্গে থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয় আপেলকে। মরদেহ আখক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। অটোরিকশাটা ছিনতাই করা, এর জন্যই সে তাকে হত্যা করে। চুরি ছিনতাই করেই তার কাইন্ড অফ একটা পেশা বলা যায়। সে ভালো কোনো কাজের সাথে জড়িত না এবং তার সাথে তার কিছু সাঙ্গপাঙ্গ এলাকায় আছে, তার ডেপুটি টাইপ। 2টি ছোট্ট শিশু আছে আপেলের। শিশুদের নিয়ে দিশেহারা তার স্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ওর
হত্যার বিচার চাই, ওর ফাঁসি চাই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরাসরি যাচ্ছি সেখানে। সম্মতি নিয়ে আমরা জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করব, মন্ত্রণালয় ভিত্তিক, বিভাগ ভিত্তিক এবং পরিমাপযোগ্য সূচক সহ। তৃতীয় ধাপ, পরীক্ষা ও মূল্যায়নের বড় টেকনিক্যাল রিফর্ম, কারিগরি সাধারণ মাদ্রাসা ব্রিজিং, বিশ্ববিদ্যালয় গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ড স্কেল আপ। আজ আমরা সম্মানিত সাংবাদিকদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন, দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তি সক্ষম, মূল্যবোধ সম্পন্ন, সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। এবং শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের সেই ভিশন বাস্তবায়নে নামা। বাজেটে, শ্রেণীকক্ষে, পরীক্ষা আপনাদের প্রশ্ন নেব এবং আমাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব। এটা আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় বদ্ধপরিকর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। বক্তব্য রাখছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা অনেকেই দেখেছি, আমরা সংবাদ কভার করতে গিয়ে আমরা দেখেছি আপনার সেই নকল বিরোধী অভিযান। আপনি নকল বিরোধী অভিযানের পরে শিক্ষার্থীরা কিন্তু বই পড়ার দিকে আগ্রহী হয়েছিল, নকল করে পাশ করা যায় না, এটা তাদের মধ্যে পরিবর্তন এসেছিল। পরবর্তী সময় আবার গত 15 বছরে সেটা আবার পরিবর্তন হয়ে গেছে, নকল করে পাশ করা যায়। আপনি কি আবার এই নকল বিরোধী অভিযানে অংশগ্রহণ নেবেন কিনা? আশা করছি অভিযানের প্রয়োজন হবে না। হাবিব রহমান, আমি চ্যানেল 1-এ কাজ করি। আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যে লম্বা প্ল্যান নিয়েছেন খুবই ভালো, কিন্তু প্রশ্ন হলো এই প্ল্যানটা বিশেষ করে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল এবং বাংলাদেশের প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই জায়গাতে কিভাবে পৌঁছাবেন সেরকম একটা প্ল্যান আপনাদের কি প্ল্যান সেটা? কারণ আমরা যতটুকু জানি যে যদি হাওড় অঞ্চলে বন্যা হয় সেখানে অন্তত পক্ষে পরীক্ষার আগে বন্যা হয়, সেখানে ক্লাস 5 বা ক্লাস 10-এ যারা পরীক্ষা দেওয়ার সময় থেকে প্রত্যেক মানুষ, স্টুডেন্ট, তারা যেতে পারে না স্কুলগুলোতে। ঠিক চরাঞ্চলে এরকম যে এলাকাগুলোতে বন্যা হয় ওগুলো ঠিক একই রকম। সেখানে আপনাদের প্ল্যান কি, সেটা কোনো প্ল্যান রেখেছেন কিনা যে তারা এই সুবিধাটা কিভাবে পাবে? 2 নম্বর প্রশ্ন হলো যে শিক্ষা খাতে দুর্নীতির একটা বড় বিষয় রয়েছে, সেই জায়গায় আপনার মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সেই সময়ে প্রথম আলোর শামীম বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীম বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলব। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয় কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আপনার প্রথম প্রশ্নটি, এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতির কথা বললেন সেটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের যে কারিকুলামটা চেঞ্জ করা কিংবা পরিমার্জন করা যায় বলুন। আমরা দেখছি যে এখন যে কারিকুলামটা চলছে 2012 সাল, 2026 সাল চলছে, আপনি নিশ্চয়ই দিনে আর জানেন। তো আপনারা কি কারিকুলামটা চেঞ্জ করবেন? আর সম্প্রতি অধ্যাপক মনজুর আহমেদের নেতৃত্বে প্রাথমিক এবং মাধ্যমিকের দুটি রিপোর্ট আপনাদের মন্ত্রণালয়ে দিয়েছে,
তো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন। আর লাস্ট আপনারা কিন্তু নতুন করে কোনো শিক্ষা কমিশন করবেন। 3টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি, আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলাম এক্সপার্টিস্ট রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। শিক্ষামন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৃক্ষরোপণ ও খাল খনন নিয়েও হবে সভা। 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণ করে শান্তি ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। অনিয়মের সব সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি। এবং সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম। বছর ব্যবধানে খেজুরে বেড়েছে 100 টাকার বেশি। রমজানের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। পাবে 10 লাখ পরিবার। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।